হিসেবে কাজ করে। আমরা যারা সায়েন্সে পড়ি তাদের বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা বলি আর বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষাই বলি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমন একটা টপিক হচ্ছে এই প্রজেক্টাইল বা প্রাস। প্রাস নিয়ে আমাদের ভিতরে অনেক ধরনের ভয়ভীতি কাজ করে, বাট আমি অত্যন্ত সুন্দরভাবে এখানে বোঝানোর চেষ্টা করব। তো সকলকে ভালোভাবে পুরো ক্লাসটা দেখার জন্য অনুরোধ করব। তাহলে শুরু করা যাক আজকে আমাদের যে ক্লাসটা আছে এইটার উপরে। তো দেখেন, প্রথম অবস্থায় আমাদেরকে জানতে হবে যে আসলে প্রজেক্টাইল বা প্রাসটা কি। প্রাস বা প্রজেক্টাইল হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো একটা বিন্দু থেকে যদি আমরা কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে এটাকে বলা হয় প্রাস। অর্থাৎ অনেকটা হচ্ছে এইরকম যে কোনো একটা বিন্দু থেকে একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করা হলো এবং তার প্রক্ষেপণ বিন্দু বা উৎক্ষেপিত বিন্দু থেকে এবং সর্বনিম্ন বিন্দুতে আবার আসতে হয়। অর্থাৎ এই যে শুরুর বিন্দু এবং শেষ বিন্দু, এই যে একটা কার্ভ তৈরি হলো, এটাই অ্যাকচুয়ালি প্রাস। তাহলে প্রাস বলতে আমরা কি বুঝি? যে কোনো একটি বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করা হলে সেটি হচ্ছে এক ধরনের প্রাস। ওকে, ফাইন। এবার এই প্রাস সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের কিছু বিষয় জানা দরকার। সেগুলো কি কি? প্রথম অবস্থায় প্রাসের ওপরে একমাত্র ক্রিয়াশীল বল হবে অভিকর্ষ বল। তাহলে এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে প্রাসের উপরে যে বলটা ক্রিয়া করবে ওই বলটা হবে শুধুমাত্র অভিকর্ষ বল। অভিকর্ষ বল। ওকে, এরপরে দুই নম্বরে আমরা বলতে পারি যে প্রাসের সর্বাধিক উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় অতি নগণ্য। দেখা যায় পৃথিবীর যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের তুলনায় প্রাসের যে সর্বাধিক উচ্চতা, এটাকে অ্যাকচুয়ালি এইচ ধরা হয়, এই সর্বাধিক উচ্চতা এই যে পৃথিবীর ব্যাসার্ধ রয়েছে এর তুলনায় অতি নগণ্য। কি? অতি নগণ্য। অতি নগণ্য। ওকে, কি নগণ্য হলো? যে প্রাসের সর্বাধিক উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্য। তাই এই যে প্রাসের আমরা গতির আলোচনা করব, এই আলোচনার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের যে মান অর্থাৎ জি, এই জি এর মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা একবার স্থির ধরে নিব। তিন নম্বরে আমরা বলতে পারি এই যে কোনো একটা বস্তুকে ও বিন্দু থেকে নিক্ষেপ করে বি বিন্দুতে নিয়ে আসা হলো এবং এখানে একটা প্রাসের তৈরি হলো। এই ও বিন্দু থেকে বি বিন্দুতে আসার ক্ষেত্রে বায়ুর যে বাধা আছে, এই বায়ুর বাধাকে আমরা উপেক্ষা করব। বায়ুর বাধা উপেক্ষা করব। তাহলে আমাদের যে তিনটা বিষয় জানতেই হবে, সেই তিনটার প্রথমত হচ্ছে এই যে প্রাসের উপরে একমাত্র যে বলটা ক্রিয়া করবে সেটা হচ্ছে অভিকর্ষ বল, এবং পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এই যে বস্তুটার সর্বাধিক বা প্রাসের সর্বাধিক উচ্চতা অতি নগণ্য হওয়ার কারণে এই যে বস্তুটার উপরে যে অভিকর্ষ বলটা কাজ করবে এই ক্ষেত্রে জি এর মান স্থির ধরা হয়, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়। এবং সর্বশেষ বলা হচ্ছে বস্তুটিকে নিক্ষেপ করা হলে পারে বস্তুর উপরে বায়ুর বাধাটাকে আমরা কি করব? উপেক্ষা করব। ওকে, ফাইন। এই ক্ষেত্রে আমরা এখন কিছু শব্দ সম্পর্কে জানবো। শব্দগুলো কি কি? প্রথমত এই যে প্রাসের কিছু সংজ্ঞা আছে, অর্থাৎ গতি সংক্রান্ত কিছু সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো সম্পর্কে আমাদের জানতে হয়। প্রথমে আমরা একটা প্রাস দাগাই নিব, এটা মুছে দিই। ওকে, একটা প্রাস আমরা দাগাই নিতে পারি। সেই প্রাসের এখানে ও বিন্দু দিলাম, এখানে একটু এদিকে টানাই দিই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এবং এখান থেকে এই পর্যন্ত রেঞ্জ পাওয়া যাবে এবং সর্বাধিক উচ্চতা এইচ, যে বেগটাতে বস্তুটিকে নিক্ষেপ করা হবে সেটা হচ্ছে ভি নট। ওকে, আর প্রত্যেকটা বিন্দুতে আমাদের দুইটি উপাংশ পাওয়া যাবে বেগের, ভি ওয়াই এবং ভি এক্স, এবং সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে শুধুমাত্র অনুভূমিক বরাবর বেগ পাওয়া যাবে, উলম্ব বেগটা vy = 0 হয়ে যাবে, এবং নিচের দিকে আসার সময়
অনুভূমিক বরাবর Vx অবশ্যই পাওয়া যাবে, কিন্তু নিচের দিকে Vy এর মান পাওয়া যাবে। তাহলে আমরা খুব সহজেই একটা প্রজেক্টাইল এখানে দাগাইলাম, ঠিক আছে? ওকে, এখন আমাদের যেটা জানতে হবে যে প্রক্ষেপণ বিন্দু এক, প্রক্ষেপণ অবলিক নিক্ষিপ্ত বিন্দু, নিক্ষিপ্ত বিন্দু। তাহলে আমরা খুব সহজেই এটা বলতে পারি যে একটা প্রাসের যে বিন্দু থেকে বস্তুটিকে বা যে বিন্দু হতে বস্তুটিকে নিক্ষেপ করা হয় সেটাকে বলা হচ্ছে প্রাসের প্রক্ষেপণ বা নিক্ষিপ্ত বিন্দু। বোঝা গেল? এরপরে আমরা বলতে পারি 2 নম্বরের ক্ষেত্রে যে কি প্রক্ষেপণ পথ, প্রক্ষেপণ পথ। প্রক্ষেপণ পথের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে ও বিন্দু থেকে এই যে বি বিন্দুতে আসলো, এখানে যে একটা কার্ভ করে গিয়েছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এর পুরোটা প্রক্ষেপণ পথ। ওটাও বাদ দিলাম। হ্যাঁ, এভাবে বলতে পারি যে বক্রপথে প্রাসের গতি লাভ হয় সেই বক্রপথটাকেই বলা হচ্ছে প্রক্ষেপণ পথ, এটাও বলতে পারি। 3 নাম্বার ক্ষেত্রে একটা শব্দ বলতে পারি, সেটা হচ্ছে প্রক্ষেপণ কোণ। প্রক্ষেপণ কোণ, প্রক্ষেপণ কোণের ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে বস্তুটাকে, এটা তো প্রাস ছিল এবং এখানে অনুভূমিকের সাথে যে একটা কোণ করে গিয়েছে, ধরা হলো এটা থিটা কোণ, এটা কি ছিল? অনুভূমিক ছিল। তাহলে অনুভূমিক বা রেঞ্জের সাপেক্ষে এখানে ভি নট বেগ কত ডিগ্রি কোণ করেছে? থিটা কোণ উৎপন্ন করেছে। এই কোণটাকেই বলা হচ্ছে প্রক্ষেপণ কোণ। অর্থাৎ যে কোণে বস্তুটিকে নিক্ষেপ করা হয় সেই কোণটাই হচ্ছে প্রক্ষেপণ কোণ। ওকে, এরপরে আমরা বলতে পারি প্রক্ষেপণ সীমা বা পাল্লা। কি বলতে পারি? প্রক্ষেপণ পাল্লা অবলিক সীমা, যেটাকে রেঞ্জ বলা হয়। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই যে অনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বিন্দু থেকে তার সর্বশেষ বিন্দু পর্যন্ত অনুভূমিক বরাবর, অর্থাৎ অনুভূমিক বরাবর যে দূরত্বটা অতিক্রম করে সেটাই হচ্ছে তার রেঞ্জ আর। ওকে, এরপরে আমরা কি বলতে পারি? উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল, উড্ডয়ন কালের ক্ষেত্রে কি হবে অ্যাকচুয়ালি? আমরা বলতে পারি যে প্রক্ষেপণ বিন্দু থেকে, এই যে প্রক্ষেপণ বিন্দু, এই বিন্দু থেকে আবার এই বিন্দু অর্থাৎ বি বিন্দুতে আসতে, ও বিন্দু হতে বি বিন্দুতে আসার জন্য এই গতিপথে মোট যতটুকু সময় লাগে সেটাই হচ্ছে তার বিচরণ কাল বা উড্ডয়ন কাল। মানে সে ও বিন্দু থেকে বি বিন্দুতে আসার জন্য যতটুকু সময় ব্যয় করেছে এই সময়টাই হচ্ছে অ্যাকচুয়ালি উড্ডয়ন কাল বা বিচরণ কাল বা চলন কালও আমরা বলতে পারি। তাহলে খুব সহজেই আমরা প্রক্ষেপণ বিন্দু কোনটা সেটা জানলাম, প্রক্ষেপণ বা প্রাসের মানে গতি কোনটা এটাও বুঝতে পারলাম, প্রাসের হচ্ছে পাল্লা কোনটা ওইটাও জানতে পারলাম, প্রাসের উচ্চতা কোনটা এটাও জানতে পারলাম। অর্থাৎ খুব সহজেই আমরা প্রক্ষেপণ বিন্দু, প্রক্ষেপণ পথ, প্রক্ষেপণ কোণ, প্রক্ষেপণ পাল্লা বা সীমা এবং উড্ডয়ন কাল সম্পর্কে খুব সহজেই কি করতে পারলাম? জ্ঞান অর্জন করতে পারলাম। এবার এসে আসল কথায়, এটা একটু ডিলিট করে দিই। আমরা যখন প্রাস দাগাইছি তখন এইরকম পেয়েছিলাম অ্যাকচুয়ালি, সর্বাধিক উচ্চতা হচ্ছে এখানে। আমি একটু আগেই বলেছিলাম যে সর্বাধিক উচ্চতায় সোলপল এখানে খুবই ভুল করে আর কি, যে আমি যখন তাদেরকে কোশ্চেন করি যে বাবা বলো তো সর্বাধিক উচ্চতায় গতি কেমন হবে, 99% ছেলে মেয়ে আমাকে উত্তর দেয় যে স্যার সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি হয় 0, যাহা ডাহা মিথ্যা কথা। অ্যাকচুয়ালি কি হওয়ার কথা? এটা তো এইস অ্যাকচুয়ালি। ওকে, আমি তাদেরকে বোঝাই এরকম করে যে বাবা সর্বাধিক উচ্চতায় উলম্ব উপাংশের মানটা হয়ে যায় 0, কিন্তু অনুভূমিক উপাংশের মানটা অবশ্যই পাওয়া যায় এবং সর্বাধিক বা সর্বোচ্চ বিন্দুতে
প্রাসের গতি হয় একমাত্রিক, গতি হয় একমাত্রিক, একমাত্রিক, যেটা কি vx ইকুয়াল টু v নট cos থিটা। কোথায় এটা? অ্যাকচুয়ালি সর্বোচ্চ বিন্দুতে, সর্বোচ্চ বিন্দুতে। আবার সর্বোচ্চ বিন্দুতে বেগ অবলিক উলম্ব উপাংশ, উপাংশের মান সর্বনিম্ন হয়। এই যে সর্বনিম্ন হয়, সর্বনিম্ন মানেই হচ্ছে শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়। আবার আরেকটা বিষয় এখানে জানা খুবই প্রয়োজন, এই যে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হ্রাস পায়, গতিশক্তি হ্রাস পায়, কিন্তু বিভব অবলিক স্থিতি শক্তি আমরা বলতে পারি, অ্যাকচুয়ালি স্থিতি শক্তি বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এই কথাটা আমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে এই কয়েকটা বিষয় আমরা খুব সহজেই এখানে বুঝতে পারলাম যে এটা রেঞ্জ দিয়ে দিলাম। সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে যে বিষয়গুলো জানার দরকার এটা আমরা খুব সহজেই এখানে কি করতে পারলাম, অনুধাবন করতে পারলাম। এই ক্ষেত্রে আমাদের আরো কিছু জানা খুবই প্রয়োজন, যেমন অনুভূমিক দিকে ত্বরণ না থাকায় অনুভূমিক দিকে বেগের উপাংশ সবসময় ধ্রুব থাকে, অর্থাৎ যে কোনো বিন্দুতে অনুভূমিক উপাংশগুলো কি থাকবে, অনুভূমিক উপাংশগুলো ধ্রুবক থাকবে vx। এখানে ত্বরণ থাকে না, যে কারণে আমাদের কি হয়, অনুভূমিক উপাংশগুলো মানগুলো আমাদের কি থাকে, স্থির থাকে। এরপরে কি বলা হচ্ছে যে সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক হয় এবং বেগের উলম্ব উপাংশ এটা শূন্য হয়ে যায় এবং উলম্ব বরাবর ত্বরণ থাকে বিধায় বেগের উপাংশ তখন পরিবর্তিত হয়ে থাকে। এটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম। আরেকটা বিষয় আমাদের জানতে হবে, সেটা হচ্ছে নিক্ষেপণ কোণ। এই যে নিক্ষেপণ কোণ, এই নিক্ষেপণ কোণটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয় তাহলে প্রাসের যে রেঞ্জ রয়েছে এই রেঞ্জটা আর ম্যাক্স হয়ে যাবে, অর্থাৎ পাল্লার পরিমাণ সর্বাধিক হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আবার আরেকটা বিষয় আমাদের জানা খুবই দরকার, প্রাসের সর্বাধিক উচ্চতায় বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এখন বলতে পারেন যে কিভাবে, আমাকে একটু দেখাই দাও। এটা একটা প্রাস, এই যে আমরা জানি ওজন সব সময় নিচের দিকে, জি নিচের দিকে কাজ করে, এবং এই যে অনুভূমিক উপাংশ vx। তাহলে কি বললাম বাবা, যে সর্বাধিক উচ্চতায় বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ এই যে 90 ডিগ্রি। খুব সহজেই আমরা বুঝতে পারলাম যে সর্বাধিক উচ্চতায় বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণের মান হয় 90 ডিগ্রি। ওকে, এখন আমরা একটু ক্যালকুলেশনের দিকে যাব। এটা মুছে দিলাম। ওকে, এখন আমরা জানি যে এরকম x ইকুয়াল টু ভি এক্স টি প্লাস হাফ অফ এ এক্স টি, আমরা এটা লিখলাম, এটা একটা সূত্র, আমরা তো সবাই এটা জানি যে ভি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা তো আমরা জানি। তো আমরা সূত্র লিখলাম, লেখার পরে আমরা এটাও করতে পারি যে x ইকুয়াল টু ভি নট কস থিটা টি প্লাস, এখানে এ এক্স এর মানটা 0 হয়ে যাওয়ার কারণে পুরোটার মানটা 0 হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, x ইকুয়াল টু ভি নট কস থিটা টি। তাহলে আমরা এখান থেকে টি এর মানটা খুব সহজেই বের করে নিতে পারবো যে x বাই ভি নট কস থিটা।
এটা হচ্ছে কি বলতে পারি এটাকে আমরা, যে প্রক্ষেপণ মুহূর্ত থেকে সময় গণনা করার ক্ষেত্রে অর্থাৎ টি ইকুয়াল টু 0 সময়ে অতিক্রান্ত দূরত্ব যখন আমাদের x হয়েছিল, তখন গতির সমীকরণ আমরা পেয়েছিলাম এই যে এটা। কখন? যে t ইকুয়াল টু 0 সময়ে অতিক্রান্ত যে দূরত্ব x, এই সময়ে আমাদের গতির সমীকরণটা হয়ে যাচ্ছে x ইকুয়াল টু vxt প্লাস হাফ অফ ax t স্কয়ার। ঠিক আছে, ওকে। এবং অনুভূমিক উপাংশের মান vx ইকুয়াল টু v নট cos থিটা, এটা আমরা সকলেই জানি। ওকে, এখন যেহেতু a x সমান সমান মাইনাস জি আমরা লিখতে পারি, অর্থাৎ বস্তুটাকে যেহেতু নিক্ষেপ করা হচ্ছে সেহেতু আমাদের জিটা কিন্তু সবসময় নিচের দিকে, কিন্তু নিক্ষেপ করার ক্ষেত্রে জিটা মাইনাস হয়ে যাবে। এটা হওয়ার কারণে অর্থাৎ ax ইকুয়াল টু মাইনাস জি হওয়ার কারণে টি সময় পর উলম্ব দিকে প্রাসের বেগ বা উলম্ব গতি হয়ে যাবে অ্যাকচুয়ালি কি ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা মাইনাস জিটি। উলম্ব উপাংশের মানটা বসাই দিয়েছি। ওকে, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, টি সময় পর যদি y উচ্চতায় আরোহণ করে, টি সময় পরে যদি y উচ্চতায় আরোহণ করে, অর্থাৎ এই যে এইরকম অ্যাকচুয়ালি একটা টি সময়, এই সময়ে যদি এই যে এটা y এটা x, তো y উচ্চতায় যদি আরোহণ করে, এই যে y উচ্চতা, এটা y উচ্চতা ধরলাম, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি যে y ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, আমরা এটা লিখতে পারি। ওকে, এখন আমরা আরো একটা জিনিস জানি যে টি সময়ে লব্ধি বেগ আমাদের হবে, টি সময়ে লব্ধি বেগ ভি ইকুয়াল টু ভি এক্স এর উপরে স্কয়ার প্লাস ভি ওয়াই এর উপরে স্কয়ার, এটাও আমরা জানি। এবং আমরা যদি tan থিটা লিখি, tan থিটার ক্ষেত্রে আমরা পাবো ভি ওয়াই বাই ভি এক্স, আমরা এটাও জানি। ওকে, এখন এই যে টি এর মান, এই মানটা আমরা যদি এই সমীকরণে বসালে আমরা কি পাবো অ্যাকচুয়ালি, এটা একটু ডিলিট করে দিই। অ্যাকচুয়ালি আমরা প্রথমে পেয়েছিলাম যে y ইকুয়াল টু ভি নট সাইন থিটা টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, এবং টি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম কি পেয়েছিলাম x বাই ভি নট cos থিটা, এটা পেয়েছিলাম। এখন মানগুলো আমরা বসাই দিব, ভি নট সাইন থিটা, টি এর জায়গাতে আমরা এখন x বাই ভি নট cos থিটা বসাবো মাইনাস হাফ অফ জি, টি এর জায়গাতে x বাই ভি নট cos থিটা আর উপরে হোল স্কয়ার। ওকে, তার মানে এই ভি নট আমি কেটে দিতে পারি, x রাখলাম, রেখে সাইন থিটা বাই cos থিটা মাইনাস হাফ অফ জি এক্স স্কয়ার বাই ভি নট এর উপরে স্কয়ার cos থিটার উপরে স্কয়ার। ওকে, এর পরের লাইন আমি কালারটা চেঞ্জ করে দিই, বুঝতে সুবিধা হবে। এই যে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা মাইনাস, এখানে কি হবে, এখানে আমি এইভাবেও এটা লিখতে পারি যে জি অফ টু ভি নটের উপরে স্কয়ার cos এর উপরে স্কয়ার
ইন্টু এক্স স্কোয়ার। যেহেতু এটা এই পুরোটার মান অ্যাকচুয়ালি ধ্রুবক, সেই ক্ষেত্রে আমি ওইভাবে বসাই দিলাম। ওকে, এরপরে আমি লিখতে পারি tan থিটা x মাইনাস জি অফ 2v0 এর উপর স্কোয়ার cos স্কোয়ার থিটা ইন্টু এক্স স্কোয়ার। ওকে, এর পরবর্তীতে আমি কি করতে পারি, আমি এটাকে লিখতে পারি এরকম যে এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, যেখানে এ ইকুয়াল টু tan থিটা এবং বি ইকুয়াল টু জি অফ 2v0 এর উপর স্কোয়ার cos এর উপরে স্কোয়ার, অর্থাৎ জি বাই 2v0 এর উপর স্কোয়ার cos স্কোয়ার থিটা। এইটা এটা একটা আমরা কি পেয়ে গেলাম, প্যারাবোলা বা অধিবৃত্তের একটা সমীকরণ পেয়ে গেলাম। ওকে।